প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমরা আজ আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা অনলাইনে ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র দুটি পেপারই আমরা আলোচনা করি। এখন থেকে প্রতি মঙ্গলবার ইতিহাস দ্বিতীয় পত্র আলোচনা হবে, সে বিষয়টি আমি আলোচনা করব, এবং প্রতি বুধবার ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা হবে এবং সেটি আলোচনা করবেন ইতিহাস বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব মাসুদ আহমেদ স্যার। তোমরা ইতিমধ্যে স্যারের ক্লাস পেয়েছো এবং আশা করি তোমরা স্যারের ক্লাসটি উপভোগ করছো। তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাসে চলে আসি। আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনার বিষয় হচ্ছে শিল্প বিপ্লব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসে শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছে, কিংবা শিল্প বিপ্লব কবে শুরু হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ইতিহাসবিদ মত প্রকাশ করেছেন যে 1760 থেকে 1780 এই সময়ের মধ্যেই মূলত শিল্প বিপ্লব শুরু হয় এবং শিল্প বিপ্লব শুরু হয় মূলত ইংল্যান্ডে, এবং ইংল্যান্ড থেকে পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে এটি ইউরোপ থেকে ইউরোপের বাইরে সমগ্র বিশ্বে এর প্রভাব আমরা লক্ষ্য করি। তো শিল্প বিপ্লব কেন সংঘটিত হলো সে বিষয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে শিল্প বিপ্লব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার, যে আবিষ্কারগুলো শিল্প বিপ্লবকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তো সেই শিল্প বিপ্লব সম্পর্কিত যে আবিষ্কার, সে আবিষ্কারের কথা যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমেই যে কথাটি আসে সেটি হচ্ছে 1733 খ্রিস্টাব্দে ফ্লাইং শাটল নামে যে যন্ত্রটি আবিষ্কার হয়েছে, সেই যন্ত্রটির কথা। ফ্লাইং শাটল, ফ্লাইং শাটল, এই যে যন্ত্রটি, এই যন্ত্রটি একটি খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার শিল্প বিপ্লবের সময়কার। কেননা এই ফ্লাইং শাটল যন্ত্রটির মাধ্যমে তাঁতের যে কাপড় বুনন, এই কাপড় বুননটি অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে যে আমরা জানি যে তাঁতের যন্ত্রের মাধ্যমে যখন কাপড় বোনানো হয়, তখন এক হাত দিয়ে যে মাকু যেটি, সেটি টান দিতে হয় এবং আর এক হাত দিয়ে এই ফ্লাইং শাটলটি ভেতরে প্রবেশ করিয়ে দিতে হয়। এর ফলে কি হবে? এর ফলে পূর্বের তুলনায়, অর্থাৎ যখন হাত দিয়ে ভিতরে সুতা দিয়ে দিতে হতো, সেই তুলনায় এখন একজন তাঁতি তিনি অনেক বেশি প্রশস্ত কাপড়, অর্থাৎ চওড়া কাপড় তৈরি করতে পারছেন। আগে যে সুতাটি হাতে দিয়ে ভরে দিতে হতো, এখন তিনি সেটি একটি যন্ত্রের মাধ্যমে কাপড়ের প্রশস্ততায় এক মাথা থেকে আরেক মাথায় দিয়ে দিতে পারছেন। এর ফলে পূর্বের চেয়ে আরও বেশি চওড়া বা প্রশস্ত কাপড় তৈরি করা সম্ভব হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ফ্লাইং শাটল নামক যে যন্ত্রটি, এই যন্ত্রটি আবিষ্কারের ফলে বস্ত্র বয়ন শিল্পে বা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এরপরে যে বিষয়টি, ফ্লাইং শাটল সম্পর্কে আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে যে ফ্লাইং শাটলের মাধ্যমে একজন তাঁতি আগের 10 থেকে 12 জনের সমান কাজ করতে সক্ষম হলেন। অর্থাৎ আগে 10 থেকে 12 জন তাঁতি যে পরিমাণ কাপড় বুনন করতে পারতেন, এই ফ্লাইং শাটল আবিষ্কারের ফলে এখন একজন তাঁতি সেই পরিমাণ কাপড় তৈরি করতে পারছেন অতি অল্প সময়ের মধ্যে। এরপরে
1764 খ্রিস্টাব্দে আরেকটি আবিষ্কার হয়, সেটি আমরা বলছি স্পিনিং জেনি। স্পিনিং জেনি। এই যে স্পিনিং জেনি, এটি আরেকটি যন্ত্র। এটি হচ্ছে সুতা কাটার যন্ত্র, অর্থাৎ সুতা তৈরি করার যে যন্ত্র সেটিকেই বলা হচ্ছে স্পিনিং জেনি। এই স্পিনিং জেনি এটি তোমার মানুষের স্পর্শ ছাড়াই চলতে পারে, অর্থাৎ এটিকে হাত দিয়ে ঘুরাতে হয় না বা সুতাও হাত দিয়ে ধরতে হয় না। ফলে এই যে স্পিনিং জেনি, এটি খুব দ্রুত সুতা তৈরি করতে সক্ষম হতো এবং একসঙ্গে 8টি সুতা, অর্থাৎ 8টি সুতার তন্তু একসঙ্গে তৈরি করা সম্ভব হতো এই স্পিনিং জেনি নামের এই যন্ত্রটির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ক্লাস দেখছো, আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা তোমাদের নাম এবং রোল নম্বরটি কমেন্ট বক্সে দিয়ে দাও, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমাদের মধ্যে কারা কারা আজকের ক্লাসে উপস্থিত রয়েছে। এই নাম এবং রোল নম্বর যদি তোমরা না দাও, তাহলে তোমাদেরকে আজকের ক্লাসে অনুপস্থিত ধরে নেওয়া হবে। তো সেজন্যই তোমাদের অনুরোধ করছি যে তোমরা তোমাদের নাম এবং রোল নম্বর এটি আজকের ক্লাস চলাকালীন এটি দিয়ে দেবে। তো যাই হোক, এই যে তোমার স্পিনিং জেনি, এটি খুব দ্রুত 8টি তন্তু বা 8টি সুতার দিয়ে সুতা তৈরি করতে সক্ষম হয়। 8 ধরনের তন্তু দিয়ে এই স্পিনিং জেনির মাধ্যমে সুতা তৈরি করা সম্ভব হতো। এরপরে তোমার আরেকটি যন্ত্র আবিষ্কৃত হয় 1793 সালে। সেটিকে আমরা বলছি কটন জিন। আমরা 1793 সালে যে যন্ত্রটি আবিষ্কৃত হয়েছে, সেই যন্ত্রটিকে আমরা নাম দিয়েছি কটন জিন। কটন জিন, এই কটন জিন জিনিসটি, এই যে জিন যে শব্দটি, এটি আসলে ইঞ্জিনের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ ইঞ্জিন বা যন্ত্র, সেই যন্ত্র বা ইঞ্জিনের সংক্ষিপ্ত রূপ জিন, অর্থাৎ কটন জিন। এই কটন জিনের কাজ কি ছিল? কটন জিনের কাজ ছিল তুলা থেকে এর আঁশগুলোকে পৃথক করা। আমরা জানি যে সুতা তৈরি করতে তুলা অপরিহার্য, তুলা থেকেই মূলত এই সুতা তৈরি হয়। তো এই সুতা তৈরির জন্য যে তুলা কাঁচামাল, এই কাঁচামালের আঁশগুলোকে আলাদা করার জন্যে এই কটন জিন নামক এই যন্ত্রটি আবিষ্কৃত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। আর এই কটন জিন নামক এই যন্ত্রটি থেকে অটোমেটিক্যালি, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে তুলার আঁশগুলোকে পৃথক করা হতো এবং সেই আঁশ থেকে পরবর্তীতে সুতা তৈরি করা হতো। তো এছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল এ সময়, আর সেটি হচ্ছে ওয়াটার ফ্রেম। আমি নামগুলো তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা সেই নামগুলো একটু খেয়াল করবে সবসময়। ওয়াটার ফ্রেম, এই ওয়াটার ফ্রেম নামেই বোঝা যায় যে নামের সঙ্গে যেহেতু ওয়াটার শব্দটি আছে, তার মানে এই ওয়াটার ফ্রেম হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যেটি তোমার পানির শক্তির সাহায্যে চলে, অর্থাৎ পানির সাহায্যে এই যন্ত্রটি পরিচালিত হয়। এই ওয়াটার ফ্রেম, এই যন্ত্রটির মাধ্যমে এখানে দুটি রোলার ছিল। একটি রোলারের তুলনায়
পরের রোলারটি দ্রুত ঘুরত এবং এই দুটি রোলারের মধ্য দিয়ে যখন সুতার আঁশ যেত এবং রোলারের ভেতর দিয়ে যাওয়ার সময় যখন সুতা তৈরি হয়ে যেত, দ্বিতীয় রোলারটি দ্রুত ঘোরার কারণে এটি সুতাকে অনেকখানি টেনে ধরত। এই টেনে ধরার ফলে এই যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি এবং শক্ত সুতা তৈরি করা সম্ভব হতো। তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়াটার ফ্রেম যন্ত্রটি আবিষ্কারের মাধ্যমে সে সময় অষ্টাদশ শতাব্দীতে সুতা তৈরির কাজে ব্যাপক অগ্রগতি লাভ করে এবং এই ওয়াটার ফ্রেমের মাধ্যমে খুব দ্রুত সূক্ষ্ম এবং শক্ত এবং মিহি সুতা তৈরি করা সম্ভব হতো। এবং এই পরবর্তীতে এই ওয়াটার ফ্রেম এবং স্পিনিং জেলি, যেটি আমরা এর আগে উল্লেখ করেছি, এই দুটি যন্ত্র একত্রিত করে একজন আবিষ্কারক তিনি পাওয়ার লুম নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। পাওয়ার লুম। পাওয়ার লুম এই যন্ত্রটি আবিষ্কার করা হয় এবং এটি 1785 সালের ঘটনা। 1785 সালে এই পাওয়ার লুম যন্ত্রটি আবিষ্কৃত হয় এবং এই পাওয়ার লুমটি এটি শক্তিচালিত যন্ত্র বা শক্তিচালিত তাঁত, অর্থাৎ এই পাওয়ার লুম এটি বিদ্যুতের সাহায্যে চলত। তো এই পাওয়ার লুমের মাধ্যমে, যেহেতু এটি বিদ্যুৎ শক্তির সাহায্যে চলত, এটি খুব অল্প সময়ের মধ্যে অনেক কাপড় তৈরি করতে পারত এবং এর ফলে যে কাজটি হয়েছে যে একসঙ্গে এই পাওয়ার লুম নামক যন্ত্রটি একসঙ্গে 40 জন মানুষের কাজ করতে সক্ষম হয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে যে এই পাওয়ার লুম যন্ত্রটি ব্যবহার করার ফলে উৎপাদন ব্যবস্থায় কি ব্যাপক পরিবর্তন সাধিত হতো। তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে একটি পাওয়ার লুম যন্ত্র, এটি হচ্ছে কাপড় তৈরি করার যন্ত্র, কাপড় বুননের যন্ত্র, এই যন্ত্রটি একসঙ্গে 40 জন মানুষের কাজ করতে পারত। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পাওয়ার লুম ব্যবহারের ফলে উৎপাদন ব্যবস্থায় কত বড় পরিবর্তন চলে আসে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা এই শিল্প বিপ্লব সংক্রান্ত যে আবিষ্কারগুলোর কথা বলেছি সেগুলো হচ্ছে বস্ত্র শিল্প সংক্রান্ত। এখন সে সময় যে শুধু বস্ত্র শিল্প সংক্রান্ত আবিষ্কারই হয়েছে তা তো নয়, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও বা অন্যান্য বিভিন্ন আবিষ্কারও সে সময় সংঘটিত হয়েছে। তো সেই আবিষ্কারগুলোর কথা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। তোমরা বাষ্পীয় ইঞ্জিনের কথা শুনেছ যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। আমরা সবাই সে কথাটি জানি যে তিনি ছোটবেলায় কিভাবে বাষ্পীয় শক্তি পরীক্ষা করতে গিয়ে বাষ্পের এই ক্ষমতা অবলোকন করেছেন এবং পরবর্তীতে এই বাষ্প শক্তির সাহায্যে তিনি একটি ইঞ্জিন আবিষ্কার করেন, যেটিকে আমরা বলছি বাষ্পীয় ইঞ্জিন। জেমস ওয়াট এটি আবিষ্কার করেছেন, তোমরা জানো নিশ্চয়ই। তো 1789 সালে তিনি এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, 1789 সালে। তো এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে বিভিন্ন যন্ত্রের সঙ্গে এই বাষ্প শক্তিকে সংযোগ করে এই বাষ্প শক্তির সাহায্যে নানা ধরনের কাজ করা সম্ভব হলো। বিশেষ করে বস্ত্র বয়ন শিল্প অর্থাৎ তাঁত শিল্পে এই বাষ্পীয় শক্তি ব্যবহার করা শুরু হলো। তাছাড়া পরিবহনের ক্ষেত্রে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রেও এই বাষ্পীয় শক্তিকে বা বাষ্পীয় ইঞ্জিনকে ব্যবহার করে আগের চেয়ে অনেক দ্রুত এই বাষ্প শক্তিকে ব্যবহার করে যাতায়াত করা সম্ভব হলো। তো এই বাষ্পীয় শক্তিকে ব্যবহার করে পরবর্তীতে রেলগাড়ি বা ট্রেন, তারপরে স্টিমার, জলপথে বা নদীপথে স্টিমার চলতে শুরু করলো। এমনকি ছাপাখানার কাজেও এই বাষ্পীয় শক্তিকে ব্যবহার করতে শুরু করলো সে সময় মানুষজন।
তাহলে দেখা যাচ্ছে যে এই যে বাষ্পীয় শক্তি বা বাষ্পীয় শক্তিকে ব্যবহার করে যে ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে, এই ইঞ্জিন সে সময় মানুষজনের জীবনে খুব বড় রকমের পরিবর্তন নিয়ে এসেছিল, বিশেষ করে যাতায়াত বা যোগাযোগের ক্ষেত্রে। এবং এই যাতায়াত বা যোগাযোগের ক্ষেত্রে বাষ্পীয় ইঞ্জিন খুব ব্যাপক ভূমিকা পালন করেছে। এবং এই বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করেই কিন্তু প্রথম রেলগাড়ি বা ট্রেন এর সূচনা হয়। আমরা একটু পরেই সেখানে আসছি। তো এই বাষ্পীয় ইঞ্জিনের পরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লোহাকে গলানোর পদ্ধতি আবিষ্কার। 1730 খ্রিস্টাব্দে একজন ক্যারন নামে একজন ভদ্রলোক, তিনি পাথুরে কয়লার সাহায্যে, অর্থাৎ পাথর থেকে যে কয়লা হয় সেই কয়লার সাহায্যে লোহাকে গলানোর পদ্ধতি আবিষ্কার করেন। যদিও এই পাথুরে কয়লার সাহায্যে লোহা গলানোর পদ্ধতিটি খুব বেশি সহজলভ্য ছিল না, বরং এটি একটি অনেকটা কঠিন কাজ ছিল, কিন্তু তারপরেও যেহেতু প্রথম এই আবিষ্কারটি হয়েছে, এটি মানুষের মনে আশার সঞ্চার করেছে। তো পরবর্তীতে 1760 সালে আরেকজন ভদ্রলোক 1760 সালেই তিনি চুল্লির মাধ্যমে লোহাকে গলানোর পদ্ধতি আবিষ্কার করলেন। এবং এই চুল্লিতে, যে বড় চুল্লির মধ্যে লোহাকে গলানোর যে পদ্ধতি, এই আবিষ্কারের ফলেই লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়ে যায়। যে লোহাকে গলিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির যে কাজ, বড় বড় ভারী শিল্প কারখানার যন্ত্রপাতি তৈরির জন্যে যে বিপুল পরিমাণ লোহার যন্ত্রপাতি দরকার ছিল, সেজন্যে এই চুল্লিতে লোহা গলানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এই জিনিসটি যখন 1760 সালে আবিষ্কৃত হয়ে যায়, তখন থেকে মানুষ ভারী শিল্প কারখানার জন্যে ব্যাপকভাবে লোহার ব্যবহার করতে শুরু করে। এবং বলা যেতে পারে যে 1770 সাল নাগাদ এই লৌহ যুগের নতুন করে সূচনা হয়, অর্থাৎ ব্যাপকভাবে লোহাকে মানুষ কাজে লাগাতে শুরু করে। এবং শুধু যে ভারী শিল্পের ক্ষেত্রেই লোহার ব্যবহার হতো তা নয়, যাতায়াত কিংবা অন্যান্য যে দৈনন্দিন প্রয়োজন, এগুলো মেটাতেও যে লোহার প্রয়োজন, সেই লোহাকে সেই শিল্প মানে কারখানায় চুল্লির মাধ্যমে গলিয়ে লোহাকে খুব সহজেই বিভিন্ন যন্ত্রে পরিণত করা সম্ভব হতো। এর আগে যখন লোহার ব্যবহার হতো, তখন লোহাকে প্রাকৃতিকভাবে যে লোহা পাওয়া যেত খনিতে, সেই লোহাকে পিটিয়ে বা আগুনে পুড়িয়ে বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা করা হতো। তো সেটি এতটা সহজলভ্য ছিল না, কিন্তু এই চুল্লিতে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কারের ফলেই মূলত লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়ে যায়। তো এই লোহার পরপরে লোহার এই গলানোর পদ্ধতি আবিষ্কারের ফলে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ভারী ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে। এবং বিশেষ করে ইংল্যান্ডের যে উত্তরাঞ্চল, যেখানে কয়লা সমৃদ্ধ অঞ্চল, সেই কয়লা সমৃদ্ধ অঞ্চলে লৌহ কারখানা স্থাপিত হতে থাকে। এবং এরপরে আমরা যে বিষয়টিতে আসব সেটি হচ্ছে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, শিল্প বিপ্লবের অন্যতম দিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আমরা যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি না করি, তাহলে কলকারখানায় যত ভালো ভালো পণ্যই উৎপাদন করি না কেন, সেগুলো দেশের বিভিন্ন স্থানে কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তো যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, যদি যাতায়াত ব্যবস্থার পরিবর্তন আসে, তাহলেই এই উৎপাদন ব্যবস্থায় যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদিত হবে, সেই উৎপাদিত পণ্য সামগ্রী দেশের বিভিন্ন স্থানে খুব দ্রুত পৌঁছে দেওয়া যাবে, এমনকি বিশ্বের বিভিন্ন স্থানেও সেগুলোকে পৌঁছে দেওয়া সম্ভব। তো সেজন্যই ইংল্যান্ডে যখন এই উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এলো, শিল্প নির্মাণ ব্যবস্থায় বা শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে যখন নানা ধরনের সহায়ক যন্ত্রপাতি আবিষ্কৃত হলো, একই সঙ্গে
ইংল্যান্ডে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হলো। তো সেই উন্নতির ক্ষেত্রে আমরা প্রথমেই যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে রাস্তা নির্মাণ। আমরা আধুনিক যুগে বর্তমানে যে ধরনের রাস্তাঘাট তৈরি হতে দেখি এর সূচনা কিন্তু ইংল্যান্ডে। ইংল্যান্ডে যদিও প্রথম দিকে এই শিল্প বিপ্লবের প্রথম দিকে মাটির রাস্তা ছিল, কিন্তু পরবর্তীতে এই মাটির রাস্তার জায়গায় পাথরের রাস্তার আবির্ভাব ঘটল। তখন মাটির রাস্তার উপরে বড় বড় পাথরের স্ল্যাব বসিয়ে রাস্তা নির্মাণ করা হতো, কিন্তু এভাবে রাস্তা নির্মাণের অনেক সমস্যাও ছিল। ফলে ভিন্নভাবে রাস্তা তৈরির চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত একটি পদ্ধতি আবিষ্কার করা হয় যাতে মাটির রাস্তার উপরের অংশ খুঁড়ে মাটি তুলে ফেলে সেখানে পাথরের স্ল্যাব বসিয়ে দেওয়া হলো। ফলে পাথরের স্ল্যাবগুলো সমানভাবে বসানো সম্ভব হলো এবং এর উপরে, এই পাথরের স্ল্যাবের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র মিহি পাথর বসিয়ে রাস্তাটিকে মসৃণ করে দেওয়া হলো। অর্থাৎ আমরা বর্তমান যুগে যেভাবে রাস্তা নির্মাণ করি, যে পাথর, বড় পাথরের উপরে মিহি পাথর, সেটারই একটি পূর্ব সংস্করণ, যে এভাবে পাথরের রাস্তা তৈরি করা হলো এবং সেখানে ক্ষুদ্র পাথর বসিয়ে মসৃণ করা হলো। পরবর্তীতে এই পাথরকেই আরও ছোট ছোট করে টুকরো করে সেগুলির সঙ্গে বিটুমিন বা যেটাকে আমরা পিচ ঢালাই বলি, সেই পিচ বা বিটুমিন মিশিয়ে আরও মজবুত এবং আরও মসৃণ করা সম্ভব হলো এবং এর ফলে আধুনিক রাস্তা তৈরি করার পদ্ধতি আবিষ্কৃত হলো। এছাড়াও এই যুগে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে খাল খনন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইংল্যান্ডেই যে বিভিন্ন যে নদীগুলো ছিল, বিশেষ করে ইংল্যান্ডের যে অন্যতম প্রধান নদী টেমস নদী, সেভার্ন নদী, মার্সে নদী, তারপরে ট্রেন্ট নদী, এই যে বিভিন্ন নদী, এই নদীগুলোর মধ্যে আন্তঃসংযোগ করার জন্য খাল খনন করা শুরু হতে থাকে এবং 1759 থেকে 1761 সাল পর্যন্ত 7 মাইল খাল খনন করা হয়। ওই যুগে 7 মাইল খাল খনন করা এটি কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার ছিল, কিন্তু সেই কঠিন কাজটি ইংল্যান্ডে সম্ভব হয়েছিল। এর ফলে কি হলো? এর ফলে ইংল্যান্ডে যে যাতায়াত ব্যবস্থা, এই যাতায়াত ব্যবস্থায় সড়ক যাতায়াত ব্যবস্থার সঙ্গে সঙ্গে জলপথেও যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হয়ে গেল। আর এই জলপথে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার ফলে সড়কের উপরে চাপ কমতে শুরু করে এবং সড়ক ও জলপথ উভয় দিকেই তখন যাতায়াত ব্যবস্থা চলতে থাকে। তো এই অষ্টাদশ শতাব্দীরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা এখন তোমাদের বলবো, সেটি হচ্ছে রেলপথ বা রেল ইঞ্জিনও আমরা বলি, যেটাকে রেল ইঞ্জিন, রেলপথের মাধ্যমে। তো এই রেল লাইন বা রেল ইঞ্জিন সর্বপ্রথম আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। জর্জ স্টিফেনসন তিনি প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন। জর্জ স্টিফেনসন। জর্জ স্টিফেনসন 1814 সালে 1814 সালে তিনি প্রথম যে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এটি এই সেই সময়কার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক এবং বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এবং তিনি প্রথম যে রেল ইঞ্জিনটি আবিষ্কার করেন সেটির নাম হচ্ছে পাফিং বিলি। পাফিং বিলি।
এই পাফিং বিলি নামক যে রেল ইঞ্জিন তিনি আবিষ্কার করলেন, এটি যদিও প্রথম পর্যায়ে এই রেল ইঞ্জিনটি এটি সফলতা অর্জন করেনি, কিন্তু এই রেল ইঞ্জিনটিকে তিনি পরবর্তীতে আরেকটু উন্নত করেছেন এবং 1825 সালে তিনি সর্বপ্রথম এই রেল ইঞ্জিনকে রেল লাইনের উপর দিয়ে বাষ্পীয় শক্তির সাহায্যে চালিত করতে সক্ষম হন। এবং পরবর্তীতে 1830 সালে তোমার লিভারপুল থেকে ম্যানচেস্টার সিটি বা ইংল্যান্ডের যে ম্যানচেস্টার যে শহর পর্যন্ত, এই শহর পর্যন্ত রেলপথ নির্মাণ হয় এবং এই দুটি শহরের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত হয় 1830 সালে। তোমরা জানো যে ইংলিশ প্রিমিয়ার লিগে তোমরা দেখো যে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড বা ম্যানচেস্টার সিটি, আসলে এই দুই ফুটবল ক্লাব যে শহরে অবস্থিত তাদের নামেই, এই শহরের নামেই ক্লাব দুটির নাম। তো ম্যানচেস্টার এবং লিভারপুল এই দুটি শহরের মধ্যে সর্বপ্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়, সেটি 1830 সালে। এবং 1825 সালে জর্জ স্টিফেনসন এই পাফিং বিলি নামক রেল ইঞ্জিনের আরও উন্নতি সাধন করেন এবং পরবর্তীতে তিনি তার পরবর্তী সেই রেল ইঞ্জিনের নাম দিলেন রকেট। সেই রকেটের সাহায্যে, রকেট নামক যে রেল ইঞ্জিন, এই রেল ইঞ্জিনের সাহায্যে তিনি রেলগাড়ির সূচনা করেন এবং 1830 সালের পরে ইংল্যান্ডের যে বিভিন্ন শহর, সেই শহরগুলোর মধ্যে ধীরে ধীরে রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হতে থাকে এবং এই রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখা গেল যে রেল লাইনের মাধ্যমে বা রেলপথের মাধ্যমে প্রচুর মানুষও যাতায়াত শুরু হলো এবং একই সঙ্গে প্রচুর পণ্য সামগ্রীও পরিচালনা করা সুবিধাজনক হলো। কেননা আমরা জানি যে রেলগাড়ি অনেকগুলো বগিকে টেনে নিয়ে যায়, সুতরাং একসঙ্গে বহু সংখ্যক মানুষও যাতায়াত করতে পারে, একই সঙ্গে সেখানে বিপুল পরিমাণ পণ্য সামগ্রীও এই রেলপথের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সম্ভব হয়ে থাকে। তো এভাবে দেখা গেছে যে শিল্প বিপ্লব সংক্রান্ত যে আবিষ্কারগুলো, সেই আবিষ্কারগুলোর কথা তোমাদেরকে আমরা বললাম আজকে, এবং এই সবগুলো আবিষ্কার নিয়েই কিন্তু শিল্প বিপ্লব। আমরা কিন্তু এর যে কোনো একটি বা দুটি আবিষ্কারকে গুরুত্ব দিতে পারি না, কারণ এই প্রতিটি আবিষ্কারই শিল্প বিপ্লব ত্বরান্বিত করতে কোনো না কোনোভাবে অবদান রেখেছে। সুতরাং আমাদের এই সবগুলো আবিষ্কার সম্মিলিতভাবে শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছে এবং এর ফলে শিল্প বিপ্লব শুধু ইংল্যান্ডেই নয়, খুব দ্রুত ইংল্যান্ড থেকে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এই শিল্প বিপ্লবের প্রভাব বলতে গেলে সমগ্র বিশ্বেই প্রভাব বিস্তার করে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই রাখব। আমাদের আগামী ক্লাসে আমরা আলোচনা করব শিল্প বিপ্লবের পরবর্তী যে টপিকগুলো আছে, যে শিল্প বিপ্লবের ফলাফল, অর্থাৎ এর শিল্প বিপ্লবের সুফল কী ছিল এবং শিল্প বিপ্লবের কুফলগুলো কী ছিল, সেগুলো আমরা আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।